তার তার প্রিয় বন্ধু মোশতাক আহমেদের কবিতার থেকে। এখন আমি আমন্ত্রণ জানাবো কবি মোশতাক আহমেদের গদ্যের উপরে, তার লেখালেখির উপরে কিছু আলোকপাত করবে আমাদের এই সময়ের অত্যন্ত প্রতিশ্রুতিশীল এবং প্রতিভাবান কথা সাহিত্যিক। আমরা খুব পছন্দ করি যাকে, মাসুদুল হককে। সে আবার ফিউচারিস্টিক উপন্যাস লিখছে এবছর, সুতরাং আমরা নতুন কিছু শুনবো তার কাছে। ধন্যবাদ উপস্থিত সবাইকে। মোশতাক ভাইয়ের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি। আজকে সম্ভবত মোশতাক ভাই জীবনে সবচেয়ে বেশি কথা বলবেন, কারণ সারা জীবনে ওনার সাথে যতবার দেখা হয়েছে সবই খণ্ড খণ্ড দেখা। এই দেখাগুলোর সময় উনি যে কথাগুলো বলেন, সাধারণত উনি হন দর্শক, শ্রোতা, আর আমরা সাধারণত বক্তা হই। আমরা যারা প্রচুর কথা বলতে পছন্দ করি তাদের জন্য মোশতাক ভাই একজন ভালো শিকার, কোনো সন্দেহ নেই। তো মোশতাক ভাইকে দেখলে প্রথম যেটা আমার কাছে মনে হয় যে এই ভদ্রলোক এখনো বয়স কমে কি করে। প্রথম প্রশ্নটা আমি করি যে আপনার বয়স তো দিন দিন কমছে মোশতাক ভাই। তো মোশতাক ভাই তখন হাসে। তো আসলে এটা নিয়ে একটু একটা মাঝে মাঝে আমরা একটা আলাপ করি, এটা একটু এরকম যে আমাদের ক্যারেক্টার যে বারে এক বড় ভাই আছেন, বড় পুলিশ অফিসার। তো উনি যখনই 2 প্যাক খাওয়ার পর আমরা 2 বন্ধু যে তার সাথে বসার পর উনি প্রথমেই জিজ্ঞেস করে, তোমরা দুজন কি ক্লাসমেট? আমরা বলছি জি, আমরা ক্লাসমেট। বলছে না। তারপর আরেক প্যাক খাওয়ার পরে জিজ্ঞেস করে যে তোমরা দুজন ক্লাসমেট হতেই পারো না, আমি তোমাকে একটু বড় লাগে আর ওটা একটু ছোট লাগে। তো আমার মনে হয় যে মোশতাক ভাইকে যদি আমরা ওই পেয়ারের মধ্যে নিয়ে যাই, তাহলে মোশতাক ভাই ওনার চোখে তখন ওই 3 প্যাক খাওয়ার পরে সবচেয়ে ছোট বলে নির্ধারিত হবে। তো মোশতাক ভাই যে এই দেহ স্বাস্থ্য রাখছেন, আমি দিন দিন সুন্দর হচ্ছেন, এটা নিশ্চয়ই ভাবিরও একটা অবদান আছে। ভাবিও এখানে উপস্থিত আছেন। ওনার মেনু নিয়ে শীঘ্রই উনি একটা বই লিখবেন, কি করে ওনাকে আরো সুস্থ সবল রেখেছেন সেই বইটার আমরা প্রতীক্ষা করছি। মোশতাক ভাইয়ের গদ্য নিয়ে কথা বলি। মোশতাক ভাইয়ের গদ্য নিয়ে গেলে প্রথমেই বলতে হয় যে মোশতাক ভাই 2018-তে প্রথম বোধহয় গল্পের বই লিখলেন। আমরা যেহেতু কথা সাহিত্য নিয়ে কাজ করি, আমরা তো একটু শঙ্কিত হয়ে গেলাম, কারণ কবিরা বরাবরই ভালো গদ্য লেখেন। যারা ভালো গদ্য লেখেন তাদের ভালো কবিতা লেখার নাও সম্ভাবনা থাকতে পারে, এটা একটা রিয়েলিটি। কিন্তু যারা কবিতা লিখেন তারা গদ্য লিখলে ভালো লিখবেন, অধিকাংশ সময় 80 to 85% এটা সত্য। তো আমরা দেখলাম যে এমনি আমরা অনেক স্ট্রাগল করে দাঁড়াতে পারতেছি না, এর মধ্যে যদি মোশতাক ভাই কবিতার লাইন থেকে চলে আসে, আমরা আসলে জানি না আমাদের অবস্থাটা কোথায়। কিন্তু আমরা কিন্তু এখনো শিওর না যে আমি আলোচিত না অনালোচিত, আমার বই কটা বিক্রি হয়, পাঠক আমার কজন আছে। কিন্তু আমি কিন্তু নতুন কেউ ইমার্জ করলে তাকে থ্রেট মনে করি, আমি নিজেকে একটু বিপন্ন বোধ করি। তো মোশতাক ভাই আমাদেরকে বিপন্ন বোধ করিয়ে 2018 সালে কথা সাহিত্যে আবির্ভূত হয়েছিল না, এবং উনি খুব চমৎকার কিছু গল্প লিখেছেন। গল্পের মধ্যে অক্ষরবন্দি জীবন, এটাও যদি আপনারা পাঠ করেন তবে দেখবেন যে এর মধ্যে কবিতার ছায়া আছে। আমি জানি না সাখাওয়াত ভাই আরো ইন্টেলিজেন্টলি বলতে পারবেন, কারণ আমি কবিতা সম্পর্কে এতই কম জানি যে ডুবোজাহাজের ডানা স্পর্শ করার ক্ষমতা আমার নেই। সো আমি অক্ষরবন্দি জীবন নিয়েই কিছু কথা বলবো। মোশতাক ভাইয়েরটা যদি এই বইটা কেউ যারা পড়বেন তারা যেটা খেয়াল করবেন যে 70 এবং 80-র দশকে যে বইগুলো আছে, ওনার যে পঠন পাঠনের যে অংশ, সেগুলো আসলে 70 এবং 80-র দশক এই সময়টাকে রিপ্রেজেন্ট করে পিওর লিটারেচার দিয়ে। পরে উনি ফাঁক ফোকরে প্রায় চলে যাচ্ছেন বিভিন্ন প্রবন্ধ জীবন কাহিনীতে, আবার উনি গল্প উপন্যাসে ফেরত আসছেন। কখনো ওনার আলোচনায় দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বুদ্ধদেব বসু আসছেন, তার আগে দেখা যাচ্ছে সুজন বাদিয়ার ঘাট দিয়ে তার শুরু, সেখান থেকে সে আসলো বুদ্ধদেব বসুতে, এবং এভাবে আস্তে আস্তে উনি বিশ্ব সাহিত্য যেটা বলি সেটার দিকে আস্তে আস্তে উনি গমন করলেন। এবং উনি খুব ভাগ্যবান এই জন্যে যে এই ভাগ্যটা আমি আসলে আমার মধ্যেও দেখি যে উনি যখন ক্যাডেট কলেজে পড়েছেন, আমার যেটা মনে আছে যে আমি ওনার 8 বছর পরে অন্য একটি ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পাই। আমার কাছে সবচেয়ে লোভনীয় ছিল সে 80-র দশকে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে একটা লাইব্রেরিতে যে টাইমস পত্রিকা দেখা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল তখন সাগরময় ঘোষের দেশ পত্রিকাটা পড়া। দেশ পত্রিকা তখন এতই ইন্টেলিজেন্ট ছিল, এতই চমৎকার ছিল যে দেশ পত্রিকা আমার এখনো একটা পেইন্টিং এর কথা মনে আছে, যে একটা নৌকা, একটা ভদ্রলোক হাতে বৈঠা, একটা স্ত্রী আর 2টো বাচ্চা, ভদ্রলোক বৈঠা পাইছেন। সব ছবি খুব সাধারণ, শুধু ভদ্রলোকের পায়ে একটা বেরি পড়া। এটা 80-র দশকের কথা বলছেন, শুধু ভদ্রলোকের পায়ে একটা বেরি পড়া। তো মোশতাক ভাই এখন বেরি পড়া মানুষ, তারও একটা স্ত্রী আছেন, 2টো কন্যা আছেন, উনি একটা নৌকাও পাইছেন, পাশাপাশি উনি কবিতাও চালিয়ে যাচ্ছেন। এবং আরও একটা বিষয় ছিল যে সাগরময় ঘোষের ওই যেই সময়টা উনি দেশ পত্রিকাটা করতেন, পেইন্টিং নিয়ে এত কাজ হতো। আমার একটা কথা মনে হচ্ছে যেগুলো রিফ্লেক্ট করে আমাদের জীবনে, যে আমাদের একটা ওয়াল ম্যাগাজিন হলো, সেটার নাম ছিল কান্না হাসি ক্রোধ। ওইটাতে আমরা সাধারণত মেরে দিতাম জিনিসপত্র বা ইম্প্রোভাইজ করতাম দেশ পত্রিকা।
কান্না হাসি ক্রোধের যে বিষয়টা ছিল, এইটাও একটা পেইন্টিং ছিল পশ্চিমবাংলার কোনো একটা পেইন্টারের। 3 জোড়া চোখ দিয়ে, চোখের অভিব্যক্তি দিয়ে 3টা জিনিসকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সেই দুঃসাহসটা আবার করেছিলেন, পরে বইটা পড়েছেন আব্দুল্লাহ ভাই, উনিও আবার বইটা নিয়ে এসে উনিও 3 জোড়া চোখের মধ্যে দিয়ে কান্না হাসি ক্রোধ এই 3টা বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন। এরকম একটা জায়গায় হচ্ছে যে আপনি আসলে মানুষকে, আমি বলি সবসময়, আমি যেটা সবসময় বিশ্বাস করি যে আমি অনেক বেশি বয়সে লেখালেখি করতে এসেছি, 36 35 তখন আমার বয়স, এই বছর আমার 10 বছর পূর্ণ হবে লেখালেখি। তো লেখালেখি ইটসেলফ ইজ এ জার্নি। যারা মনে করেন যে ওভারনাইট আসলাম, অর্থাৎ শহীদ আফ্রিদির মতো নামলাম, প্রথম বল থেকে 6 মারা শুরু করলাম, লাগলে যেদিন লাগলো সেদিন তো আমি 36 বলে সেঞ্চুরি করে ওয়ার্ল্ড রেকর্ডে ঢুকে যেতে পারবো, এটা একটা ধারণা মানুষের থাকতেই পারে। কারণ এখন হচ্ছে একটা চালাকির সময়। অক্ষর মানুষের মধ্যে আমরা ভাবনা তৈরি করি। অক্ষর সুবিধাটা কি? আমরা বই পড়তে কেন বলি? বই হচ্ছে প্রজ্ঞা। আপনি দেখবেন এই বয়সে, আমি কয়েকদিন আগে একটা বই পড়তে গিয়ে হঠাৎ করে দেখলাম যে শেষ মুহূর্তে এসে আমার চোখে একটু জল চলে এলো। যদিও আমি জীবনের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেই বয়সে এসেছি, চোখ দিয়ে জল আসার কথা না, কিন্তু বই পড়তে গিয়ে শেষ মুহূর্তে যে যখন ক্লোজ হচ্ছে বইটা, তখন আমার চোখে একটু জল আসলো। তখন আমি বুঝি যে আসলে আমি যে মানুষটা আর আমি এখন যে মানুষটা প্র্যাকটিক্যাল জীবনযাপন করি, দুটোর মধ্যে বিস্তর ফারাক। আপনি আপনাকে যদি খুঁজতে চান তাহলে আপনাকে বইয়ের কাছে আশ্রয় নিতে হবে। বই একমাত্র আপনার যে বেসিক সত্তা, প্রতিনিয়ত আমরা আমাদের সত্তাগুলো হারিয়ে ফেলি, আমাদের বিলীন হয়ে যায় নানা রকম স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে। বিশেষ করে পুঁজিবাদী সমাজের, টিপু ভাইয়ারও ভালো বলতে পারে, পুঁজিবাদী সমাজে যেটা হয় যে এত বেশি প্রতিযোগিতা হয়। আজকে শুরুতেই বলছিলেন যে এখানে অনেক চিকিৎসক আছেন, আমি বললাম যে চিকিৎসকদের খুব মজার কথা হচ্ছে, আমি একসময় চিকিৎসকদের ট্রেনার হিসেবে কাজ করতাম। তো তাদেরকে যখন জিজ্ঞেস করতাম যে আপনারা বাংলা সাহিত্যের কোন কোন লেখকের নাম জানেন, তো তারা মোস্তাকের কথাই তো বলতাম না, তারা দেখতাম যে আমি যদি বলতাম শাহাদুজ্জামান ভাইয়ের নাম জানেন, 40 জনের মধ্যে আমি জরিপ করে দেখছি একজনও জানেন। আমি জাকির তালুকদার ভাই দীর্ঘদিন ধরে লিখাম, দুজনই বাংলা একাডেমি পেয়েছেন, জিজ্ঞেস করেছি, ওনারা পুরস্কারও পেয়েছেন, সবচেয়ে বড় রাষ্ট্রীয় স্বীকৃতি। একজন ডাক্তারও বলতে পারেন নাই তাদের প্রফেশনে, অথচ কোথাও যদি তাদেরকে আঘাত আসে পুরো প্রফেশন জ্বলে ওঠে। অথচ তাদের মধ্যে যারা সৃষ্টিকর্ম করছে, তাদের মধ্যে বড় বড় সৃষ্টিকর্ম যারা করছে, যাদেরকে আলাদাভাবে শ্রদ্ধা করার কথা, আলাদাভাবে যাদের নাম মনে রাখার কথা, সেই সময়টা থেকে আমরা সরে এসেছি। আমরা এখন আজকে যারা যেখানেই থাকি না কেন, আমাদের কিন্তু একটা অতীত ছিল। মোস্তাক ভাইয়ের আত্মজীবনীর মধ্যে একজন খায়ের তরফদার, উনি সম্ভবত র্যাবে কাজ করেন এখন, ব্রিগেডিয়ার ওই তরফদার ভাই, মেজর খায়ের তরফদার ভাইয়ের কথা আছে। তো ওই এখন যে র্যাবে কাজ করেন, ওনার জীবন বদলে গেছে, উনি একটা পোশাকি জীবন যাপন করেন, কিন্তু ওনার জীবনের কাহিনীতে তার যে শৈশবকাল আছে সেখানে দেখা যাচ্ছে তিনি মহৎ জীবন, উন্নত জীবন থেকে ছোট ছোট কোট সংগ্রহ করে নিজের খাতার মধ্যে লিখে রাখছে। তো এক একটা মানুষ, এই যে মানুষের জীবনগুলোর পালা বদল, এটা মোস্তাক ভাইয়ের পঠন পাঠন যদি আমরা দেখি অক্ষরগুলোর জীবনে, উনি লম্বা সময় ধরে কোন কোথা থেকে শুরু করেছেন, এবং এটা সংগ্রহে রাখা, মেমোরিতে রাখা অনেক কঠিন কাজ, কিন্তু উনি ধাপে 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 এনে শেষ করেছেন। মাঝখানে আমার একটা অংশ সম্পর্কে পড়তে পারি নাই, মানে ওনার ঠিক আসলে বিবাহিত জীবনের পরে ওনার লেখালেখি কোথায় গেছে সেই জায়গাটা এই বই আছে কিনা আমি জানি না। মানে এই যে দুটো জীবন যে মানুষ বলে, এই জায়গাটাতে ওনার কি, আগেরটা আমি ধরতে পেরেছি, বুঝতে পেরেছি ওনাকে আমার নিজের শৈশবকাল দিয়ে, কিন্তু আসলে মানুষের জীবনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিয়ের মধ্যে দিয়ে মানুষ একটা আসলে সামষ্টিক জীবনে টার্ন করে, যেটা একক জীবন থাকে, বিয়ে তার একটা সামষ্টিক জীবনে টার্ন করে। সামষ্টিক জীবনে মানুষের ভাবনা, জীবনবোধ এগুলো অনেক বদলে যায়, সেই জায়গাটা আমি ধরতে পারিনি। এর বাইরে মোস্তাক ভাইয়ের আরেকটা কথা আমি বলবো যে মোস্তাক ভাইয়ের যে কবিত্ব দেখবেন যে উনি প্রায় যখন বাংলা গদ্য রচনা করে, সহজ করার জন্য প্রায় দুটো শব্দকে একসাথে করে দেয়, ছোট ছোট কিছু শব্দ তৈরি করে। এটা করতে এক ধরনের সাহস লাগে না, এটা সবাই পারে না। যেমন সৈয়দ শামসুল্লাহ প্রচুর করেছেন, উনি বললো যে বিড়ালটাকে বিড়াল না বলে বেড়াল বললে ভালো হয়, সাদাটাকে দন্তস্ব না দিয়ে তালিবাস্য, এটা কিন্তু ওভার দ্য নাইটকে অর্জন করে। এটা লেখালেখি করতে করতে রাইটার এমন একটা পর্যায়ে যায় যখন হি ফিলস দ্যাট হি হ্যাজ অথরিটি, বুদ্ধদেব বসু যে হি হ্যাজ অথরিটি, তখন সেটা স্টার্ট করে। সাদা লিখেছেন জীবনানন্দ দাশ। তো এই যে আমি বলছি যে মোস্তাক ভাইও কিছু কিছু শব্দ, যেমন উনি স্বপ্নকে বলছেন যে স্বপ্ন রানী, মানে বাংলা সিনেমাতে ছিল স্বপ্নের রানী, আর উনি যখন স্মৃতিচারণ করছেন উনি উনার স্বপ্নকে স্বপ্ন রানী হিসাবে চিন্তা করছেন, মানে উনি উনার স্মৃতিটাকে, স্বপ্নটাকে একটা সম্মানজনক আসনে আসন করেছেন, আবার একই সাথে প্রেয়সীর ভালোবাসাও দিতে চেয়েছেন। এইরকম ছোট ছোট শব্দ তৈরি করে দোতনা তৈরি করা, এগুলো কবিদের খুব স্বাভাবিক প্রবণতা। আর কবিরা যখন লিখেন, আমি এটাই বলি যে গদ্য সাহিত্য এমন একটা জিনিস, সেটাতে আমার মনে হয় একটু বা
নন ফিকশন বা ফিকশন গদ্য সাহিত্য যারা লিখে তাদের একটু বয়সে লেখাটা ভালো, এটা আমার ব্যক্তিগত ধারণা। অনেকেই ছোট বয়সে লিখেও সফল হয়ে যাওয়ার জন্য আমার কাছে যখন আসতো বিভিন্ন ইংরেজি কাগজ নিয়ে আমি প্রথমেই একটা না দিতে চাইলে বলতাম যে এইটা পড়ে আমাকে একটু জানা, এই পড়ে অথবা লিখে যদি বলতাম তাইলে সে চলে যায় আর আসে না। এটা ছিল আমার তাকে প্রোটেক্ট করার একটা রাস্তা, যে আপনি একটু পড়েন, ইংরেজিটা পড়ে আমাকে বলেন কি লিখছে, আমার পড়ার সময় নেই। অথবা যদি বলতাম যে একটু বাংলায় লিখে নিয়ে আসে তাইলে আর আসে না। তো এটা একটা ধরুন আমি এক ধরনের প্রোটেকশন নিতাম, কারণ বাঙালি হচ্ছে যে এই যে লেখালেখির জায়গাটা থেকে আস্তে আস্তে সরে গেছে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিন্তু কতগুলো ভাব প্রকাশের মাধ্যম আছে, যেমন আমরা ইশারায় কথা বলতে পারি, তারপরে কবিতায় কথা বলতে পারি, গদ্য সাহিত্যে ছবি এঁকেও কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি। কিন্তু দেখবেন যে সবচেয়ে বেশি ভয় পায় সব সমাজে, বাঙালি বুঝে ভয় পায় না বুঝে ভয় পায় জানি না, সব সমাজে লেখ্যরূপকে সবসময় ভয় পায়। লিখা হয়েছে ফেসবুকের মতো একটা সস্তা জায়গা, এইটাতে লেখা হলে বাংলাদেশ সবচেয়ে বেশি রিয়েকশন হয়। এবং কেউ কেউ ফেসবুককে এমনভাবে আমরা ট্রিট করি যে এটা ধর্মগ্রন্থের পর্যায়ে চলে গেছে। মানে ধর্মগ্রন্থে একটা জিনিস যে ভুল লেখা আছে বা এটা নিয়ে যেরকম তর্ক হয়, যেরকম শাস্তি হতো, আমাদের দেশে দেখা যাচ্ছে ফেসবুকের মতো একটা জিনিস যেটা খুবই একটা সাধারণ বিষয়, সেইটাকে আমরা অত উপর নিয়ে গেছি। মোস্তাক ভাই ফেসবুকে খুব একটা লিখেন না, মাঝে মাঝে একটা কবিতা লেখেন, তো ফেসবুকে প্রচুর ছবি টবি পোস্ট করেন। তো ওই ছবিগুলোতে আমরা প্রতিনিয়ত ভাবি যে ফেসবুকটা আসলে অর্ধেক সত্য। আমরা ভাবি যে এই ফেসবুকগুলো ছবি দেখলে ভাবি যে মোস্তাক ভাইকে অনেক ইয়াং লাগতেছে, মোস্তাক ভাই তো আসলে ছবিতে ফাঁকি দিচ্ছে, আসলে তুমি এত না। পরে যখন দেখা হয় দেখেছে না উনি আসলে আরো আমার মনে হয় যে মোস্তাক ভাই, আশা করি আমি দীর্ঘ আলাপ করবো না, কারণ মোস্তাক ভাই গল্প নিয়ে গল্প নিয়ে আমি ভেবেছিলাম একবার আলোচনা করবো, তো বেসিক্যালি কবি। আমাদের এখানে আরেক মোস্তাক ভাই আছেন, আমাদের ক্যারেক্টার হচ্ছে কমেন্ট্রি। ওই মোস্তাক ভাই আর এই মোস্তাক ভাই পার্থক্য করতে হলে ওনারা যদি কবি না দেয় একটু সমস্যা হয়, কোনটা কার স্ট্যাটাস বুঝতে পারি। তো ওই মোস্তাক ভাইয়ের নাম হচ্ছে কুমির মোস্তাক ভাই, কুমির চাষ করতে এক সময়, এই জন্য ওনার হচ্ছে কুমির মোস্তাক ভাই। আর এই মোস্তাক ভাইয়ের ব্র্যান্ডিং হচ্ছে কবি মোস্তাক ভাই। তো আমরা এইভাবে দুজনকে ডিফারেন্সিয়েট করে থাকি। তো আজকে ওই মোস্তাক ভাই এখানে আছেন, ওনার একটা বইও আছে কুমির চাষি ডায়েরি, এটা আপনারা পড়লে খুব মজা পাবেন আশা করি। আর এই মোস্তাক ভাইয়ের আমার যেটা কথা আছে, আমি যেটা বলবো নাকি যে উনি যেন আমাদের জন্য বিপজ্জনক হলেও, আমরা আসলে জানি না ঠিক আমাদের কয় কবি বই বাজারে বিক্রি হয়, কিন্তু আমরা মনে করি আমাদের শতখানি বই বিক্রি হয়। কিছু বই আছে বিভিন্ন বাধার কারণে পাঠকের কাছে যেতে পারছে না, কিন্তু আমরা সবাই খুব নাম করা কবি সাহিত্যিক। উনি আমাদের জন্য থ্রেট হবেন, উনি আরো কথা সাহিত্য লিখবেন এবং আমরা ওনাকে দেখে কাঁপবো। আমরা বলবো যে মোস্তাক ভাইয়ের বই বিখ্যাত হয়ে যাচ্ছে, আমাদের বই এই কারণে কমে যাচ্ছে। দেখা যাচ্ছে কিছু সিনেমা বই বাজারে উনি এই জার্নিটা অব্যাহত রাখবেন। এবং আমি বিশ্বাস করি যেহেতু উনি পিওর আর্টিস্ট, বাই হার্ট আমি এটা বিশ্বাস করি। আমি মনে করি যে উনি হয়তো কোনো এক সময় অমরত্ব পেয়েও যেতে পারেন। সবাইকে পরিচিত এবং খুব কাছের মানুষ একজন কথা সাহিত্যিক আমরা পেয়েছি, আহমেদ মুস্তফা কামাল। আমি অনুরোধ করবো মোস্তাক ভাই সম্পর্কে লেখা এবং কবিতা তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কিছু বলে চলে। আহমেদ মুস্তফা কামাল। ব্যক্তিগত অভিজ্ঞতা শুনে যাই আমার, কারণ হলো মোস্তাক ভাইয়ের সঙ্গে সত্যি কথা বলতে কি আমার স্মৃতি খুব সামান্য। তার কারণ হলো এ পর্যন্ত আঙ্গুলি করে বোধ হয় 5-6 বার দেখা হয়েছে এ পর্যন্ত, আর ফোনে বোধ হয় এই পর্যন্ত কখনো কথা হয়নি। মেসেঞ্জারে মাঝে মাঝে টুকিটাকি আলাপ হয় নানা বিষয় নিয়ে, এটুকুই। এছাড়া আমার কোনো ব্যক্তিগত স্মৃতি নেই, যেহেতু আমার আগের কোনো স্মৃতি নেই। কিন্তু তারপরেও তাকে আমার আপন মনে হয়। মানে এইটা কেন মনে হয় এটা আমি অনেকবার ভেবেছি যে মোস্তাক ভাইকে আমার আপন মনে হয় কেন। তো আমি তার যে লেখাগুলো আছে একই সঙ্গে তার গদ্য এবং কবিতা, এইগুলোর সঙ্গে অনেকদিন ধরে পরিচিত, অনেকদিন ধরে পড়ছি লেখাগুলো। তো একবার হলো কি, আমি নিজে একটা উপন্যাস লিখছিলাম এবং উপন্যাসটা দেখার সময় খুব ঝামেলায় ছিলাম। মানে আমি আসলে এটাকে নিয়ে কোথায় যাব বুঝে উঠতে পারছিলাম না। তো ওইবার আমি ওই সময়টা আমি যখন দীর্ঘ গদ্য লিখি তখন আমি যা করি তা হলো যে কবিতার বই পড়ি এবং গান শুনি, সেটা আমাকে সাহায্য করে, ওই ধরনের ওই চাপটা সহ্য করতে সাহায্য করে। তো আমি আমার প্রিয় কবি অনেকে আছেন, তাদের বইগুলো ফিরে ফিরে পড়ি। তো ওইবার আমি মোস্তাক ভাইয়ের একটা বই ভেবেছিলাম চুরিবাজি, এই বইটা আমি দ্বিতীয়বারের জন্য হাতে তুলে নিলাম। এর আগে পড়েছি কিন্তু দ্বিতীয়বারের জন্য হাতে তুলে নিলাম। কি মনে করে তা অবশ্য আমি বলতে পারবো না, কিন্তু ওই সময় কথা বলতে পারবো না, কিন্তু আমি নিলাম বইটা পড়ার জন্য। এবং আমি বইটা পড়ে যেটা মনে হলো আমার, আসলে হয় কি যে ওই যে বললাম না যে চাপটা আমার কমানো দরকার, আমি চাপটা নিতে পারছি না। দীর্ঘ গদ্য লিখছি,
প্রচুর পরিশ্রম হচ্ছে, এবং আসলে এইটাকে নিয়ে আমি কোথায় যাব সেটা আমি ঠিক গুছিয়ে উঠতে পারছি না। এরকম একটা ভয়ঙ্কর দুর্যোগের সময় আর কি, লেখক হিসেবে যে দুর্যোগের সময়, তখন যেটা হয় যে নিজের ভেতরে একটা নিভৃতির প্রয়োজন হয়, একটা নির্জনতার প্রয়োজন হয়, নিজের দিকে তাকাবার প্রয়োজন হয়। কারণ আমাদের জীবনযাপন খুবই কোলাহলে ভরা। এই যে সকাল থেকে এই পর্যন্ত 1 মিনিটের জন্য কোথাও করে নির্জনতা পাইনি, কোথাও করে নিভৃতি পাইনি। সত্যি কথা বলতে কি, সকালে বেরিয়েছি, তারপরে পড়াতে গিয়েছি, বক করেছি, নানান মিটিং গিয়েছি, এই জ্যাম পেরিয়ে এলাম ইত্যাদি ইত্যাদির মধ্যে কোথাও কোনো নিভৃতি নেই, কোথাও কোনো নির্জনতা নেই। তো রাতে গিয়ে যখন লিখতে বসবো তখন যে লেখাটা আসবে না ঠিকভাবে, এটাই খুব স্বাভাবিক, তাই না? তো ওরকম একটা সময়ের কথা বলছিলাম, যে ওরকম একটা দুর্যোগের সময় আমি যখন ভেবেছিলাম চড়ুইভাতিটা আবার পড়লাম, খুব মন দিয়ে পড়লাম, এবং আমার মনে হলো যে নিভৃতি আমি চাইছিলাম, যে নির্জনতা আমি চাইছিলাম, সেই নির্জনতার খোঁজ আমি পেলাম, আমার অন্তরে পেলাম ওই কবিতাগুলো পড়তে পড়তে। এবং সেই কণ্ঠস্বরটা প্রত্যেকটা লেখার ভিতরে একটা কণ্ঠস্বর থাকে, ওই কবিতার ভিতরে যে কণ্ঠস্বরটা আছে সেটা খুব আপন, খুব মায়াময়, খুব কাছে টানে, খুব ফিসফিসিয়ে বন্ধুর মতো কথা বলে, আপনজনের মতো কথা বলে, এরকম একটা অনুভূতি আমার হলো। সেই বইটা পড়ে যেমন এরকম অনুভূতি হয়েছিল, তেমন এই যে অক্ষরবন্দি জীবন, এটা পড়েও তাই হলো আমার। অক্ষরবন্দি জীবন এর আগে, এটা বের হওয়ার আগে ওই মোস্তফার সাথে আমার মেসেঞ্জারে কথা বলতে হয়েছিল যে এটাকে কি ধরনের বই বলা যাবে, তাই না? ফিকশন নাকি নন ফিকশন নাকি আখ্যান শব্দটা বোধহয় আসছিল, যে আখ্যান বলা যাবে কিনা। তো এইগুলি নিয়ে আলাপ হচ্ছিল যে এটা কি ধরনের বই হবে, নাম কি হবে আর কি। মানে একটা বই হয় না যে শিরোনাম হয় না, যে এটা প্রবন্ধ, এটা গল্প, এটা উপন্যাস, সেটা ইত্যাদি, তো এইটা কি হবে? তো আমি বলেছিলাম যে স্মৃতিবদ্ধ হতে পারে, যদি স্মৃতি নিয়েই হয়, কারণ এটা তো দেখিনি এখন, তখন পর্যন্ত দেখিনি। তো যাই হোক, পরে বইটা আমি হাতে পেলাম, মোস্তাক ভাই দিলেন বলাই ভুল, কারণ বইটা আজকে হাতে পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি পাঠালেন। ওই যে আপন মানুষের মতো যে আচরণটা তার ভেতরে আছে সেটা তিনি সবসময় করেন। এবং আমি বইটা পড়লাম, অনেক ঝামেলার মধ্যেও বইটা পুরোটা পড়লাম, এবং ওই একই ব্যাপার, যে আমার কাছে মনে হলো যে খুব কাছে বসে তিনি যেমন খুব নিচু স্বরে কথা বলেন, আমি জানি না ভাবির সাথে কীভাবে কথা বলেন, কিন্তু আমাদের সঙ্গে যেভাবে খুব নিচু স্বরে, খুব ধীরে, খুব আস্তে, অল্প অল্প করে কথা বলেন, ওরকম অল্প অল্প করে ছোট ছোট করে কানের কাছে ফিসফিসিয়ে গল্প করার মতো একটা গল্প করেছেন তিনি। এই বইটা ওরকম। হ্যাঁ, কিন্তু কবিদের গদ্য আমি মাসুদ ভাইয়ের সাথে একমত, যে কবিদের গদ্য সবসময় সুন্দর, সবসময় খুব সুন্দর। এবং গদ্যকাররা কবিতা লিখতে গেলে খুব ঝামেলা পাকিয়ে ফেলে, এটাও সত্য, এবং কখনো পারে না আর কি, অধিকাংশ সময়ই পারে না। তো তার গদ্য নিয়ে বিশেষ কিছু বলার নেই, তার গদ্য সুন্দর, খুবই চমৎকার একটি গদ্য। আর কিন্তু আমার যেটা কখনো কখনো এটাও মনে হয় যে কবিরা যে কাজটা পারেন, সেটা হচ্ছে, আমি একটা লেখে লিখেছিলাম যে কবিরা ছোট্ট জায়গার মধ্যে বড় দীর্ঘশ্বাস ধরে রাখেন। হ্যাঁ, ছোট্ট জায়গার মধ্যে বড় দীর্ঘশ্বাস ধরে রাখেন, যেটা গদ্যকাররা পারেন না। গদ্যকারদের বৎস্বভাব হচ্ছে যে এরা কথা বলতে গেলে কথা শুধু বাড়তেই থাকে। এই যে আমি কাছার পাচ্ছি, দেখেন অল্প কথা বলতে এসে কত কথা বলে যাচ্ছি, কারণ হচ্ছে আমি গদ্যকারদের ধরনই হচ্ছে এরকম, যে তারা বেশি কথা বলে, এবং লিখতে গেলেও তাই, বলে যাচ্ছেন। তো যে কারণে মোস্তাক ভাই বইটা পড়তে আমার মনে হচ্ছিল যে এই লেখাটা আমি লিখতে গেলে কত পৃষ্ঠা লিখতাম, যেটা উনি ধরেন 3 পৃষ্ঠায় একটা গদ্য শেষ করেছেন, আমি বোধহয় ওইটা 20 পৃষ্ঠা লিখতাম কমপক্ষে। মানে আমি ছোট্ট জায়গার মধ্যে দীর্ঘশ্বাসও ধরে রাখতে পারি না, আমি ছোট্ট জায়গার মধ্যে আনন্দও ধরে রাখতে পারি না। কিন্তু কবি মোস্তাক ভাই, তিনি ছোট্ট জায়গার মধ্যে দীর্ঘশ্বাসও ধরেন, ছোট্ট জায়গার মধ্যে আনন্দও ধরেন, এক্ষেত্রে তার মুন্সিয়ানা। হ্যাঁ, এবং আমি কোথাও বলবো যে সব জায়গায় না, কোথাও আমি কিছুটা অপূর্ণতার মধ্যেও ভুগেছি। মনে হচ্ছে যে হঠাৎ করে শেষ করে দিয়েছেন। যেমন তার শিক্ষক দিনে যে 4 শিক্ষক নিয়ে যখন কথা বলছিলেন, তখন আমার মনে হচ্ছিল যে এইটা বোধহয় একটু বিস্তৃতি দাবি করে, আরেকটু বোধহয় লেখা যেত। কিন্তু ছোট লেখার যে আমার মনে হয় যে কবিতা লেখার
জন্যই বোধহয় এই স্বভাবটা তৈরি হয়েছে। ছোট আমাকে করতেই হবে, ছোট আমাকে লিখতেই হবে, সেই জন্য কোথাও কোথাও আবার ছোটও লিখেছেন, বেশি ছোট লিখে ফেলেছেন। অত ছোট সব জায়গায় না লিখলে মনে হয় সবসময় যে অত ছোট জায়গার মধ্যে সবকিছু ধরে রাখতে হবে আমার কোনো কথা নেই। তো যাই হোক, আমার মনে হয় যে মাসুদ ভাই যেটা বললেন যে একটু আগে অমরত্বের মতো কথা, আসলে আমরা কি অমরত্ব পাবো না মাসুদ ভাই? আমাদের সেই যুগান নাই, ওই সম্ভাবনা আমার নেই। আমার কথাটা সেখানে নয়, আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় কি আমার যেটা মনে হয় কি যে জীবনটা আসলে খুব আমাদের, আমি জানি না যে হয়তো আমাদের আগের মানুষরা এক কথা বলতেন, হয়তো বলতেন, আমি জানি না তো, কিন্তু আমাদের জীবনটা যেরকম খুব দুর্বহ একটা জীবন। হ্যাঁ, এই যে একটা লেখা লিখেছেন, তার যে আবার ফিরে আসা, আবার ফিরে আসে 20 বছর পরেও উনি ফিরে গেলেন, 20 বছর ছিলেন কোথায়? মানে জীবন তাকে আসতে দেয়নি কোনো না কোনো ভাবে। আমি ভাবি দোষ দিচ্ছি না যে কে যেন, আপনি বোধহয় ভাবি যে গান ধরেছিলেন, আমি ভাবি দোষ দিচ্ছি না, আমি বলছি জীবন তাকে আসতে দেয়নি। জীবন আমাদের সবার ভেতরেই খুব খুব মারাত্মক রক্তক্ষরণ আছে, আমাদের অনেক বেদনা আছে, অনেক পরাজয় আছে, অনেক গ্লানি আছে, আমরা সেসব কথা কখনো বলি না, কিন্তু আছে। এই যে দুর্বহ জীবনটা, সেই দুর্বহ জীবনটা একটা মানে জীবনটাকে একটু যাপনযোগ্য করা, একটু আনন্দময় করা, একটু উপভোগ্য করা, তার জন্য যে এই লেখালেখিটা খুব কাজে দেয় আমাদেরকে। আমরা যে এই লেখালেখি খেলা খেলি এই দুর্বহ জীবনটাকে উপভোগ করে গেলাম, এটাকে আমার অনেক বড় কাজ বলে মনে হয়। এবং মোস্তফাজি সেটা পারছেন, সেজন্য আমি তাকে অভিনন্দন জানাই। এবং আমি আমার সহযাত্রী লেখক যারা আছেন, আমি জানি যে আপনাদের প্রত্যেকের হৃদয়ই ক্ষতবিক্ষত, যন্ত্রণায়, গ্লানিতে, দুঃখে, বেদনায়, অপমানে, হতাশায়, আমি জানি এগুলিতে ক্ষতবিক্ষত হৃদয়, কিন্তু আপনারা একটা কাজ করছেন, সেটা হচ্ছে যে এই দুর্বহ জীবনটাকে উপভোগ করে তুলছে, শুধু নিজের জন্য নয়, আরো অনেকের জন্য, যারা পাঠক তাদের জন্য। এবং মোস্তাক ভাইয়ের এই জার্নিটা, এই যাত্রাটা দীর্ঘ হোক, দীর্ঘায়ু হন তিনি, আমাদের সাথে থাকুন। এবং যে কথা আগে প্রথমে বলেছি সেই কথাই বলে শেষ করি। যারা কবিদের মধ্যে মরিস বাস্তামের, পাবনা নেরুদা, কিংবা আমরা আরো যাদের নাম যারা পেয়েছেন, ভিনভাষী অক্টিভোপাস নোবেল পেয়েছেন কবি হয়ে, তাদের লেখা বিশ্বব্যাপী সবাই জানছে, কিন্তু আমাদের কবিদের লেখা, আমাদের লেখকদের লেখা, আমাদের কথা সাহিত্যের কথা সেভাবে সারা বিশ্ব জানছে না। সেখানে একটি বড় অন্তরায় আছে অনুবাদ সাহিত্যে আমাদের দুর্বলতা, সেটা আমাদের স্বীকার করতেই হবে। এবং সেই হিসাবেই আমি আমাদের বাংলাদেশের স্বনামধন্য অনুবাদক, যিনি অনুবাদে যার পরিচয়, অনুবাদে যার জীবন, জিএইচ হাবিব, তিনি আমাদের মধ্যে আছেন। জিএইচ হাবিবকে অনুরোধ করবো আজকে বলার জন্য কবিতা এবং অনুবাদ বিষয়ক এবং কেন কি হচ্ছে বলতে আমরা শুনতে। সমস্যাটা হচ্ছে, আমি মোশতাক ভাইকে যেভাবে ভাই বলবো তাতে সবাই ভাববেন যে কি ব্যাপার, এই লোকটা মোশতাক ভাইকে ভাই কেন বলছে। তার আগে একটা কথা বলি যে এখানে আমার অত্যন্ত প্রিয় এবং যার সাথে আমার সেই ক্যাডেট কলেজ থেকে 86 সালে বের হওয়ার পরে আর দেখা হয়নি, আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক আছেন আহসানুল কবি, তার সাথে এই এতদিন পরে আমার এই অনুষ্ঠানের সুবাদে দেখা হলো। তাকে আমি আন্তরিক শ্রদ্ধা সালাম জানাই। তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মোশতাক ভাই আর আমার 1 বছরের সিনিয়র ক্যাডেট কলেজে, আমার যদিও মাথায় চুল দেখে মনে হয় আমি মোশতাক ভাই অনেক সিনিয়র, কিন্তু এই সম্পর্কে কথাবার্তা হয়ে গেছে, সেটা বলতে না যায়। আমি শুধু একটা কথা বলি যে মোশতাক ভাইয়ের সাহস আছে। সাহস আছে, কি সাহস, যে উনি এইরকম একটা ভরা মজলিসে একদম একা একটা ফোকাসড হয়ে বসে আছেন, এটা এক নম্বর। আর দ্বিতীয় সাহস, যেটা আরো বড় সাহস, সেটা হচ্ছে এই রকম একটা সময়ে উনি এই অক্ষরবন্দি জীবন নামে একটা বই লিখেছেন, যেখানে তিনি এটা কিন্তু সে অর্থে শুধু স্মৃতি কথা বললে ঠিক হবে না, এটা জাস্ট ওনার পড়াশোনা বিষয়ক এবং সেই সূত্রে আর 2-4 জনের সাথে যা দেখা হয়েছে সেই সূত্রে এই লেখাটা আসলে এখানে কিন্তু মানে, সুতরাং এখানে বই নির্ভর একটা আলোচনা আছে এক ধরনের, মানে একেবারে প্রায় 90%। এই সময়ে এইরকম একটা বই রচনা করা, একটা গ্রন্থ রচনা করা, এটা একটা বিশাল সাহসের ব্যাপার।
এবং সেই সাহসটা বোধহয় তিনি এই জন্য করতে পেরেছেন যে তিনি যে গুণটার কথা তাকে বলা হলো যে তিনি মিতভাষী, তিনি শান্ত শিষ্ট এবং ভিতরে ভিতরে ওনার বারুদ বা আগুন আছে, সেই কারণে বোধহয় উনি কাজটা করতে পেরেছেন। যে এইরকম একটা বই তিনি অক্ষরবন্দি জীবন, আমি ডুবোজাহাজের ডানা জানছি না, তার কারণ হচ্ছে আমি একেবারে বাই বার্থ কাব্যরস বঞ্চিত, যদিও এই রস হয়তো আমি খানিকটা পেয়েছিলাম, কিন্তু একটা ঘটনা আমার সর্বনাশ করে দিয়েছে। সেটা হচ্ছে ক্যাডেট কলেজে আমি দুবার পুরস্কার পেয়েছিলাম কবিতা লেখার জন্য, একবার তৃতীয় পুরস্কার এবং আরেকবার প্রথম পুরস্কার। তো প্রথম পুরস্কার পাওয়ার পরে আমি ভাবলাম প্রথম পুরস্কার যেহেতু পেয়ে গেছি আর তো কাব্য রচনা দরকার, ওই আমার শেষ। তো সুতরাং ওখানে আমি আর যাই নাই। অসম্ভব সুন্দরের আমি সবসময় মানে বইয়ের প্রচ্ছদের দিকে আগে থাকি, কারণ আমার বইয়ের প্রচ্ছদগুলো যথেষ্ট সুন্দর। তারপর আমি একটা ভালো প্রচ্ছদের বই দেখলে আমার মনে একটা আক্ষেপ জন্ম, আহা এই বইটা যদি একটা প্রোডাকশন হয়েছে, এবং আমি আগাগোড়াই পড়েছি বইটা মোটামুটি। তো সেখানে বানান ভুলও খুবই কম আছে, একটা বা দুটো আমি পেয়েছি। তো এইরকম একটা প্রোডাকশন এই সময় যে হতে পেরেছে, এই জন্যই আমি বেহুলা বাংলাকে, মুশতাক ভাইকে, এই বইটা যারা প্রুফ দেখেছেন সবাইকে বলছি। এটা একটা মলার সমালোচনা হয়ে গেল, কিন্তু এটা না করে আমি পারছিলাম না। 80-র দশকে তার কি মানে একটা চিত্র এখানে আছে, কি কি বই তিনি পড়েছেন, কি কি কোন কোন সাহিত্যিক এখানে ছিলেন, তাদের সাথে তাদের কি কি বই। কিন্তু সেই সাথে যারা এই বইটা পড়েছেন তারা এইটুকু এটাও দেখবেন যে মুশতাক ভাই কিন্তু শুধু তখনকার বইপত্রই পড়েনি, এখনকার যারা সাহিত্যিক, বিশেষ করে কবি, তাদের বইপত্র তিনি প্রচুর উপহার পেয়েছেন। শুধু সেই জন্যই পড়েছেন কিনা জানি না, নিশ্চয় কিনেও পড়েছেন। তো সেই সব বইও কিন্তু তিনি যথেষ্টই পড়েছেন। তো সুতরাং ওই একটা ধারাবাহিকতা আছে, যেটা বললেন যে 30 বছরের একটা ধারাবাহিকতা, যেটা মিরাজ বললেন, বা যে এই যে তার মানে এই যে তার একটা মানে সংগ্রাম, এই যে তার একটা সাধনা, এই যে একটা অধ্যবসায়, এই তারই অধ্যবসায়ের মাঝখান দিয়ে আমরাও কিন্তু আমরা একটা চিত্র পাচ্ছি। কিন্তু আমাদের চাইতে বেশি কাজে দেবে তাদের যারা এখন যারা সাহিত্য রচনা করছেন। এবং এর মধ্যে আমারও অজানা অনেক ধরনের তথ্য আছে, অনেক বইয়ের নাম জেনেছি যেগুলো জানতামই না। তো সেই ক্ষেত্রে বলছি যে এখানে যারা এখন সাহিত্য চর্চা করছেন তারা জানবেন, তারা বুঝবেন যে একটা মানুষ তার সাহিত্য সাধনা করতে গিয়ে কিভাবে ধীরে ধীরে তার জীবনযাপনের অঙ্গ হিসেবে এই সাহিত্যটাকে নিয়েছেন। আজকে তিনি হুট করে 2 লাইন লিখছেন না ফেসবুকে বা অন্য কোথাও একটা বই বার করছেন না, তিনি যা করছেন তার পেছনে তার 30 বছরের আরো বেশি বছরের একটা সাধনা আছে। এক একটা অক্ষরের বয়স, এক একটা তার বাক্যের বয়স, যদি এখনো যদি তিনি সেটা প্রডিউস করে থাকেন, সেটা আসলে মানে সেই সাধনার সাক্ষ্য বহন করে। তো সেইটার একটা অসাধারণ একটা এটা। আর এই যে ভাষায় তিনি লিখেছেন, এখানে আলোচিত হয়েছে যে তিনি তার যা স্বভাব, তার যা কবিতার যা স্বভাব, তার যা নিজের যা স্বভাব, সেইটার একটা প্রতিফলন এটার মধ্যে আছে, একটা নিস্তরঙ্গ ভাষা আছে এটার মধ্যে, একটা দূরত্ব তিনি মেনটেন করছেন। কিন্তু আবার তিনি তার অবজারভেশন, তার মানে সূক্ষ্ম যে সেন্স অফ হিউমার, সেটাও এই বইয়ের মানে অনেক জায়গাতেই ঝলসে উঠেছে, যেটা অঞ্জন আচার্য 2-4 লাইন পড়ে শুনিয়েছেন। তো এই জিনিসটা এই বইটার মধ্যে আছে। তো এই বইটা আসলে এখন যারা সাহিত্য রচনা করছেন, আমি বলবো যে তাদের একটা পাঠ্য হওয়া দরকার, তাদের একটা শুধু এই জন্য যেন ইনফরমেশনের জন্য না, তাদের এইটা বোঝার জন্য যে একটা মানুষ কিভাবে যায়, একটা উচ্চরিঙ্গের মতো একটা মানুষ হুট করে লাভ দিয়ে একটা কিছু করে না, তার মধ্যে একটা জিনিস, একটা সাধনা আছে, একটা প্রবাহ আছে। এই প্রবাহটা আসলে খুব জরুরি, এই প্রবাহটা আসলে খুব জরুরি। আর আরেকটা যেটা কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে এই বইটা পড়তে পড়তে আমার মনে পড়ছিল, মানে আমি 3টা বইয়ের কথা, সেটা হচ্ছে সেইটাও মানে সেটা এই জন্য মনে পড়ছিল যে প্রাসঙ্গিকভাবে মনে পড়ছিল, সেটা কিছুদিন আগে আমি কিনেছিলাম। সেটা হচ্ছে যে এই গুণীজনের পড়াশোনা নামে একটা বই, প্রিয়ব্রত মুখোপাধ্যায়ের একটা বই। এই বইটার মধ্যে এইরকম কিছু গুণী মানুষের এই কিভাবে তারা পড়াশোনা করেছেন, কি কি বইপত্র পড়েছেন, কিভাবে পড়েছেন, তার একটা বর্ণনা আছে। যেমন এখানে বিদ্যাসাগরের কথা আছে, মাইকেল মধুসূদন আছে, বঙ্কিমচন্দ্র, আচার্য প্রফুল্লচন্দ্র, দ্বিজেন্দ্রলাল রায়, শরৎচন্দ্র, দেশনায়ক, তারপরে নেপোলিয়ন, লিঙ্কন, টলস্টয়। এবং আজকে 21শে জানুয়ারি, আজকে লেনিনের মৃত্যুবার্ষিকী। তো লেনিন সাহেবের আরেক উপরে তার গ্রন্থাগার ভাবনা অধ্যয়ন নিয়ে আরেকটা বই আমি কিছুদিন আগে কিনেছিলাম। সেই বইটাও আমার প্রাসঙ্গিকভাবে আমার মনে আসলো, এবং এগুলো খুবই মানে আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হচ্ছে যে আজকে 21 তারিখে এইরকম একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে একটা বই পাঠন অনুষ্ঠান হচ্ছে, যেখানে একজন কবির 30 বছর ধরে সাধনা করছেন বা তার বেশি বছর ধরে, তার
কথা আমরা জানতে পারছি, তার পাঠ্যাভ্যাস আমরা জানতে পারছি, তার বেরো ওঠার অভ্যাস আমরা জানতে পারছি, এবং তার সেই সময় আমাদের কাছে এরকম একটা বইও আছে যেটা অনেক আগে প্রকাশিত হয়েছিল 2001-এ, সম্প্রতি এটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। তো যাই হোক, তো এরকম বই যদি আমার এখন আরো বেশি দরকার। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের এই প্রজন্মের যারা আছেন তারা হয়তো অনেক বইপত্র পড়েন, কিন্তু তাদেরও কাছে বোধহয় জানা দরকার, আমাদেরও জানা দরকার, তাদেরও বোধহয় জানা দরকার যে আসলে কিভাবে কারা কিভাবে কি ধরনের বই পড়ে, কি ধরনের মানুষের সাথে মিশে, কি ধরনের পরিবেশের মধ্যে তারা বড় হয়েছে। এই বইয়ে আপনারা যারা পড়েছেন বা যারা পড়বেন তারা মির্জাপুর ক্যাডেট কলেজের একটি লাইব্রেরির কথা পড়বেন, যে শহীদ খুরশিদ লাইব্রেরি, যেটা মির্জাপুর ক্যাডেট কলেজের একজন শহীদ একজন প্রাক্তন ছাত্রের নামে সেই লাইব্রেরিটি করা হয়েছে। এবং আমরা যারা মির্জাপুর ক্যাডেট কলেজে পড়েছি বা যারা অন্য লাইব্রেরিতে পড়েছেন, কলেজে পড়েছেন, তারা দেখেছেন যে অত্যন্ত সমৃদ্ধ লাইব্রেরি আছে ক্যাডেট কলেজগুলোতে। তো সেই খুরশিদ লাইব্রেরিটার কথা আমরা এখানে আমরা জানতে পারবো। এবং সেই খুরশিদ লাইব্রেরি, শহীদ খুরশিদ লাইব্রেরিতে আমাদের অনেকেরই সাহিত্যের চিন্তা, সাহিত্য ভাবনার উন্মেষ ঘটিয়েছে। তো আমি যখন এই বইটা পড়ছিলাম তখন আবার আমি এই লেনিনের গ্রন্থাগার ভাবনা ও অধ্যয়নের বইটার কিছু পাতা উল্টে দেখছিলাম যে কি অসাধারণ একজন মানুষ লেনিন ছিলেন, যে তিনি তার গ্রন্থাগার নিয়ে কি তার ভাবনা ছিল। তিনি নিজে একজন অনুবাদকও ছিলেন। তিনি 821 বা 22 পৃষ্ঠার একটা বই ট্রেড ইউনিয়নিজমের উপরে, সেই বইটাও তিনি অনুবাদ করেছিলেন। তো এবং তিনি যখন ক্ষমতা গ্রহণের পরে তিনি 5 বছরের মধ্যে প্রায় 50-এর অধিকবার তিনি গ্রন্থাগার নিয়ে নিজে বসেছিলেন, আলোচনা মিটিংয়ে বসেছিলেন। তো এই যে বই এই অক্ষরবন্দি জীবন বলুন বা এই যে লেনিনের গ্রন্থাগার ভাবনার বই বলুন বা গুণীজনের পড়াশোনা বলুন, এই ধরনের বইগুলো আসলে এই মুহূর্তে খুব দরকার বলে আমার মনে হয়। আর মুশতাক ভাইয়ের বইয়ের একটা চ্যাপ্টার আমি বেশ উপভোগ করেছি, সেটা হচ্ছে যে অন্যান্য অনেকগুলো তো অবশ্যই করেছি, সেটা হচ্ছে যে যেখানে এই গানের শহর কবিতার শহর, এই গানের শহর কবিতার শহরের চ্যাপ্টারটায় উনি তার লিভারপুল ভ্রমণের কথা বর্ণনা করেছেন, লন্ডন ভ্রমণের কথা বর্ণনা করেছেন, এবং সেখানে যে বিটলসদের যে লাইব্রেরি, বিটলসদের যে মিউজিয়াম ছিল সেখানে তিনি গিয়েছেন সেখানে। এবং সেই সঙ্গে এখানে এসেছে একটা বিশেষ বইয়ের কথা, সেটা হচ্ছে যে পেঙ্গুইন মডার্ন পোয়েট সিরিজের, সেটা হচ্ছে যে দ্য মার্সে সাউন্ড বইটার কথা, যে বইটার প্রভাব এই বঙ্গে নানান কবিদের মধ্যে পড়েছিল। তো এই চ্যাপ্টারটা বিশেষ করে পড়তে গিয়ে আমি খুবই আপ্লুত হয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম আরও 2-1টা চ্যাপ্টার থাকলে বোধহয় ভালো হতো, তাহলে আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম। আর শেষে একটা আর সংক্ষিপ্ত করি, অনেকদিন লম্বা হয়ে গেছে, কে যেন বলছিলেন যে মাসুদ ভাইয়ের কবিতা সম্পর্কে পারিবারিক কি মূল্যায়ন বা ইত্যাদি ইত্যাদি, সেটার একটা আছে 99 পৃষ্ঠার শেষ লাইনটা, সেটা হচ্ছে যে সেখানে বলা হয়েছে যে শেষ প্যারাটা শুধু আমি পড়ে শেষ করছি। আমার বইটার বিজ্ঞাপন ছাপা হয়েছিল সাপ্তাহিক বিচিত্রায়। আমার ক্রেতা বা পাঠকের মধ্যে এমন একজন ছিলেন যার কারণে আমার জীবনের অন্যতম টার্নিং পয়েন্টের দেখা মেলে, কিন্তু সে কথা ভিন্ন পরিসরে আলাপ করতে হবে। সেই পাঠক আমার জীবন সঙ্গিনী, যিনি আমার লেখা সবচেয়ে ধারালো সমালোচনা করে থাকেন, আমার সেই বইটি সম্পর্কে একটা কথাই বলেন যে আমি নাকি এই জীবনে সেই কবিতাগুলোকে অতিক্রম করতে পারিনি। তো আমাদের ধারণা যে মুশতাক ভাই এই ধারণাকে মিথ্যে প্রতিপন্ন করে তিনি আরো ভালো কবি, আমার ধারণা যে লিখেছেন তিনি, আমি যে বলতে পারবো না যেহেতু আমি পড়ি না, তো কিন্তু আমার ধারণা যে তিনি অতিক্রম করে যাবেন এবং সেই কাঙ্ক্ষিত অমরত্ব হয়তো লাভ করবেন। অনেক ধন্যবাদ সবাই।